16 জুলাই 1945 সকাল ছিল, কিন্তু সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে একদল বিজ্ঞানী নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের, এবং তারপর সকাল 5:30 এমন কিছু ঘটল যা দেখে মানুষ নিজেই ভয় পেয়ে গেল। এক ভয়ঙ্কর বিস্ফোরণ, মাটি কেঁপে উঠল, আকাশ রক্তিম হয়ে গেল এবং মাঝখান থেকে ফুটে উঠল এক জ্বলন্ত আগুনের গোলা, যেটা ধোঁয়ার একটি বিশাল মেঘে পরিণত হয়ে মাশরুম আকৃতি ধারণ করলো। দৃশ্যটা এমন ছিল যেন স্বয়ং সূর্যই পৃথিবীকে ছুঁয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে রবার্ট ওপেনহাইমার মনে মনে বলে ওঠে, এখন আমি মৃত্যুরূপে পৃথিবীর ধ্বংসকর্তা হয়ে উঠেছি। এই বিস্ফোরণটা ছিল শুধুমাত্র একটি পরীক্ষা, কিন্তু এর ঠিক 20 দিন পর, অর্থাৎ 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকির উপর এই নতুন আবিষ্কার নেমে এলো এক বিভীষিকার রূপে। মাত্র এক মুহূর্তে জাপানে 1.5 লাখেরও বেশি মানুষ ধূলিকণা হয়ে আকাশে মিশে গেল এবং পরবর্তী 2 মাসে রেডিয়েশনের কারণে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। এরপর বহু মানুষ ক্যান্সার, শারীরিক অক্ষমতা এবং নানা জটিল রোগে আক্রান্ত হন। এই ধ্বংসযজ্ঞ দেখে যে পদার্থবিদ্যার সূত্র E=mc² ব্যবহার করে রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমা তৈরি করেছিলেন, সেই সূত্রের স্রষ্টা আলবার্ট আইনস্টাইন যখন জাপানের ওপর এই আক্রমণের খবর পেলেন, তিনি সারাদিন কেঁদেছিলেন। এবং তখনই মানব সভ্যতা প্রথমবার উপলব্ধি করল, যখন বিজ্ঞান তার সহানুভূতি হারিয়ে ফেলে তখন সেটাই দানবে পরিণত হয়। জাপানে নেমে আসা সেই বিভীষিকার 2টি পারমাণবিক বোমা, একটির নাম ছিল লিটল বয় এবং অপরটির নাম ফ্যাটম্যান। লিটল বয় বোমটিতে ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম 235 আর ফ্যাটম্যানে ব্যবহৃত হয়েছিল প্লুটোনিয়াম 239। এই 2 উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এরা ফিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ায় যখন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239-এর একটি পরমাণুর উপর নিউটনের আঘাত করা হয়, তখন সেই পরমাণু ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার সময় প্রচণ্ড শক্তি ও আরও নতুন নিউট্রন ছেড়ে দেয়। ফলে এক পরমাণু ভেঙে অনেক শক্তি তো দেয়ই, সেই সঙ্গে তৈরি হওয়া নিউট্রনগুলো আরও পরমাণুকে ভাঙতে শুরু করে, আর এইভাবে প্রতিটি পরমাণু ভেঙে শক্তি ও নিউট্রন তৈরি করতে থাকে, যা আবার অন্য পরমাণুকে আঘাত করে ভাঙে। এইভাবে চলতে থাকে এক ধ্বংসাত্মক ও নিয়ন্ত্রণহীন শৃঙ্খল প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া চলতেই থাকে যতক্ষণ না পুরো ইউরেনিয়ামের ভর শেষ হয়ে যায়। আর এই ধারাবাহিক বিস্ফোরণ এবং শক্তির প্রবাহ হলো নিউক্লিয়ার বোমার আসল গোপন রহস্য। চলুন বন্ধুরা, এবার আমি এটা আরো সহজ করে বুঝাই, এমনভাবে যেন একটা 5 বছরের বাচ্চা সহজে বুঝতে পারে। আপনারা নিশ্চয়ই জেঙ্গা নামের একটা খেলা খেলেছেন, যেখানে একটার উপর একটা কাঠের ব্লক রাখা হয়। আপনি যত বেশি ব্লক একটার উপর আরেকটা রেখে দেবেন, ততই ওই স্ট্রাকচারটা দুর্বল হয়ে পড়বে এবং ভারী হয়ে যাবে। আর যখন খুব বেশি ব্লক একসাথে জমে যায়, তখন একটা মাত্র হালকা ব্লক রাখলে পুরোটা ভেঙে পড়ে। ঠিক তেমনি ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম হলো এমন ধাতু যেগুলোর পরমাণুগুলো অনেক ভারী হয়। তাদের গায়ে যখন শুধু কয়েকটা নিউট্রন আঘাত করে, তখন তারা আর সহ্য করতে পারে না, ওই জেঙ্গা টাওয়ারের মতো ভেঙে পড়ে। আর তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ, যেখান থেকে বের হয় অসীম শক্তি। এইভাবেই কাজ করে পারমাণবিক বোমা। ধরে নিন একটা ইউরেনিয়ামের পরমাণু আছে, যেটা একদম শান্তভাবে বসে আছে যতক্ষণ না কেউ তাকে বিরক্ত করে, কিন্তু যখনই আমরা তার উপর একটা নিউট্রন ছুঁড়ে মারি, তখনই সে ফেটে পড়ে। এবং এখন দেখেন ফাটার পর কি হয়। যেই মাত্র ইউরেনিয়ামের এই পরমাণুটি ফাটে, তার সঙ্গে সঙ্গে প্রচন্ড তাপ উৎপন্ন করে। এই ফাটার ফলে তার মধ্য থেকে বেরিয়ে আসে 3টি নতুন নিউট্রন। এবার এই 3টি নিউট্রন আবার গিয়ে আরো ইউরেনিয়ামের পরমাণু ভেঙে দেয়, আর সেখান থেকে আরো নিউট্রন তৈরি হয়। এইভাবে একটানা চলতে থাকে এক চেইন রিয়াকশন। আর যখন এই চেইন রিয়াকশন হাজার হাজার পরমাণুর মধ্যে একসাথে শুরু হয়, তখন পৃথিবী কেঁপে ওঠে। মনে হয় যেন সূর্যের মতো শক্তি একটুখানি জায়গায় হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর বিস্ফোরণকেই বলে পারমাণবিক বিস্ফোরণ। 1945 সালে জাপানের মাটিতে ব্যবহৃত লিটল বয় বোমটিতে ছিল 64 কিলোগ্রাম ইউরেনিয়াম, আর তখন এর বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় 15,000 টন টিএনটি বিস্ফোরকের সমান। কিন্তু আজকের দিনে পারমাণবিক বোমগুলো এতটাই উন্নত ও আধুনিক হয়ে গেছে যে মাত্র 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকেও এখন প্রায় 20,000 টন টিএনটি সমান শক্তি পাওয়া যায়। অর্থাৎ মাত্র 1 কিলোগ্রাম ইউরেনিয়ামের শক্তি তখনকার তুলনায় প্রায় 80 গুণ বেশি বিধ্বংসী হতে পারে। এটাই হলো আজকের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর সত্য, কারণ আজকের পারমাণবিক বোমগুলো আকারে খুব ছোট হলেও ধ্বংসের ক্ষমতায় অসীমভাবে বিপজ্জনক। এবার চলুন জেনে নিই জাপানে বিস্ফোরিত লিটল বয় বোমাটি কিভাবে কাজ করেছিল। লিটল বয়ের ডিজাইন ছিল একটি বন্দুকের মতো, যার ভেতরে ছিল ইউরেনিয়াম 235-এর 2টি অংশ। একটি ছিল সাব ক্রিটিক্যাল মাস আর অপরটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস। এই 2টি অংশকে খুব যত্ন করে আলাদা করে রাখা হয়েছিল, যাতে বোমা ফাটার আগেই তারা পরস্পরের সংস্পর্শে এসে নিজে থেকে বিস্ফোরণ না ঘটায়। যখন এই বোমাটি বিমান থেকে ফেলা হয়,
তার পিছনে লাগানো ফিন্স তাকে ব্যালেন্স করতে থাকে। ভেতরে থাকা ব্যাটারি চালু হয়, সার্কিট সক্রিয় হয় এবং যখন এই বোমাটি মাটি থেকে প্রায় 900 ফুট উচ্চতায় পৌঁছায় তখন ট্রিগার অন হয়। একটি ছোট্ট স্পার্ক তৈরি হয় যেটা বোমার ভেতরে থাকা করোডিয়েট পাউডারকে জ্বালিয়ে তোলে এবং তখন সেখানে প্রথম বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে একটি ট্রানজেকশন কার্বাইড ডিস্ক প্রায় 300 মিটার পার সেকেন্ড গতিতে ধাক্কা খায় সামনের বাক্সে রাখা ইউরেনিয়াম 235 ক্রিটিক্যাল মাসে। এই ধাক্কা লাগার সাথে সাথে ক্রিটিক্যাল মাসের মান পৌঁছে যায় ট্রিগার স্তরে এবং সেখানে নিউট্রন ইনজেক্ট হতে শুরু করে, ফলে ফিশন প্রতিক্রিয়া শুরু হয় এবং সেই ফিশন শুরু হতে চেইন রিয়াকশন দ্রুত গতিতে সক্রিয় হয়ে যায়। মাত্র এক পলক আর তারপর সবকিছু শেষ। এই বিস্ফোরণে এত বেশি শক্তি বেরিয়ে এসেছিল যে প্রায় 12,000 ফুট উচ্চতার একটি আগুনের গোলা তৈরি হয়েছিল, যা উঠতে উঠতে 60,000 ফুট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই আগুনের গোলার তাপমাত্রা ছিল প্রায় 6,500 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সূর্যের পৃষ্ঠতলের মতোই উত্তপ্ত। এত বিশাল তাপে যে যত মানুষ বিস্তৃত এলাকায় ছিলেন তারা বাষ্পে পরিণত হয়ে উড়ে গিয়েছিলেন, এমনকি হাড় পর্যন্ত অবশিষ্ট ছিল না। এই বিস্ফোরণ শুধু তাপই আনেনি, বরং আগুনের গতিতে ছুটে আসা শকওয়েভও নিয়ে এসেছিল, যার ফলে চারপাশের সব ভবন ভেঙে পড়েছিল। প্রায় 4 কিলোমিটার এলাকার সবকিছু মুহূর্তের মধ্যে ছায়ে পরিণত হয়েছিল। কিন্তু এর থেকেও ভয়ানক ছিল যে রেডিয়েশন বেরিয়েছিল তা ছিল একটি অদৃশ্য বিষ, যা শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত তার প্রভাব ফেলতে থাকে। এই বোমাটি শুধু একটি বিস্ফোরণ ছিল না, এটা ছিল মানবতার মুখে এক বিশাল চর। হিরোশিমা ও নাগাসাকিতে প্রায় 2 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, আর তার পরের বছরগুলোতে বহু শিশু জন্ম থেকে শারীরিক বিকলাঙ্গতা, জিনগত সমস্যা এবং গুরুতর রোগ নিয়ে জন্মাতে থাকে। রবার্ট ওপেনহাইমার তার সৃষ্টির জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছিলেন এবং তিনি সারা জীবন এই অনুতাপে ভুগেছেন। বিস্ফোরণের পর থেকে বিশ্বের বিভিন্ন মঞ্চে গিয়ে মানুষকে বোঝাতে চেয়েছিলেন এই বোমা আর ব্যবহার করা যাবে না, এটিকে থামিয়ে দিতে হবে। কিন্তু বিজ্ঞানের সেই মানবিক কণ্ঠস্বরকে রাজনীতির নির্মমতা চিরতরে চাপা দিয়ে দেয়। আজ পৃথিবীর কাছে প্রায় 12,500-রও বেশি পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে এবং 1945 সালের পারমাণবিক বোমার তুলনায় আজকের বোমাগুলো হাজার হাজার গুণ বেশি বিধ্বংসী। বর্তমানে পৃথিবীর প্রায় 10টি দেশ এই দানবকে নিজের ঘরে লালন করছে। এটা যেন এক হাতে খোলা পেট্রোল আর অন্য হাতে আগুনের স্ফুলিঙ্গ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে। এই দুই একসাথে মিশে কবে বিস্ফোরণ ঘটাবে কেউ জানে না। আজ পেরিয়ে গেছে প্রায় 80 বছর, কিন্তু এখনো প্রতিটি দেশ এই দানবকে ভয় পায়। হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়ানক ঘটনার পর কোনো দেশই আজ পর্যন্ত এই অস্ত্র ব্যবহার করেনি, শুধু এর ভয়ে অন্যকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আজ এতটাই সচেতন ও বুঝদার হয়ে গেছি যে ভবিষ্যতে কখনো এই অস্ত্র চালাবো না, নাকি এখনো পর্যন্ত শুধুই ভাগ্য আমাদের রক্ষা করে আসছে? এই গল্প কোনো কল্পবিজ্ঞান নয়, এটি এক ভয়াবহ বাস্তবতা। আর এখন প্রশ্নটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, এই দুনিয়ায় পারমাণবিক অস্ত্র রাখা কি আমাদের চালিয়ে যাওয়া উচিত, নাকি একে চিরতরে থামিয়ে দেওয়া দরকার? তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন।